জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনকে নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ দায়ের শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায়, অভিযোগ দাখিল করতে সময় লেগেছে। এ সময় তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শ্রীলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে। আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সে ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটি সমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে আবারও রাজধানীর নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। সকাল থেকেই নগর ভবনের ভেতরে এই বিক্ষোভ করেছেন তারা। এ সময় বিক্ষোভকারীরা ইশরাককে শপথ পড়িয়ে নগরবাসীর সেবা করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে গত 1 জুন। এমন পরিস্থিতিতেও ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকেরা। তবে আদালতের রায় হাতে পেলে এই সিদ্ধান্ত এ বিষয়ে জানাবে বলে জানিয়েছে ইসি। এদিকে বিক্ষোভের কারণে গেল 20 দিন যাবৎ বন্ধ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
কালো টাকা সাদা করতে বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। সকালে বনানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হয়েছে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ হ্রাস পাওয়া উদ্বেগজনক বলে মনে করেন তিনি। কৃষিখাত, শিক্ষা, স্বাস্থ্য এইগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম এবং এটা চিন্তার কারণে এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। কোরবানির বাকি আর মাত্র 3 দিন, হাটে বেড়েছে পশুর সরবরাহ। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে জয়পুরহাটের 5 বিবি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম নিয়ে জানাবেন। স্বামী, আমি যে হাটটিতে রয়েছি, যে পশু হাটটিতে রয়েছি, সেটি জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা 5 বিবি একটি হাট। এই হাটটিতে কিন্তু প্রচুর এখানে পশু সরবরাহ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিল ধারণের কোনো জায়গা নেই, সব জায়গায় শুধু গরু, ছাগল, মহিষ এরকম একটি জায়গা, এবং রাস্তাতেও কিন্তু পশু উঠেছে। আর এবারে যে হাটটিতে যে বৈশিষ্ট্য সেটি হলো, এবারে কিন্তু এই হাটে কোনো ভারতীয় গরু দেখা যাচ্ছে না। প্রত্যেক বছরই কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় গরু এখানে আসে, কিন্তু এবারে কিন্তু একটিও ভারতীয় গরু এখানে দেখা মেলেনি। দেশীয় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই এখানকার চাহিদা মেটাচ্ছে। এখানকে যদি পরিসংখ্যান একটু বলি, যে জয়পুরহাটে এবারে 3,16,000 গরুর প্রস্তুত হয়েছে, মানে গবাদি পশু প্রস্তুত হয়েছে। তার মধ্যে 1,98,000 যেটি কুরবানি এখানে প্রয়োজন, এবং বাকি কিন্তু 1 লাখ সেটি কিন্তু উদ্বৃত্ত থেকে যায়। আর এই গরুগুলো এবং এই পশুগুলো যায় দেশের বিভিন্ন স্থানে, এখান থেকে কিনে কিন্তু পাইকাররা নিয়ে যান। আর দরদাম নিয়ে যদি বলি, সেটি দরদামে এখানে কিন্তু এইবারে যে পশুর দরদাম, বিশেষ করে গরুর যে দরদাম, সেটি কিন্তু গত বছরে যে দরদামটি ছিল তেমনই দরদাম আছে, নতুন করে কোনো দরদাম বাড়েনি। বরং অনেক ক্ষেত্রে যারা বিক্রেতা তারা কিন্তু অভিযোগ করছে যে গত বছর তুলনায় এবারে অনেকটা দাম কম, যাতে করে তাদের খুব একটা লাভ হচ্ছে না। যে এরকম লাভ হওয়ার কথা তেমন কিন্তু লাভ হচ্ছে না। তারা বলছেন যে এরকম যদি আরও কয়েকটি হাট পাওয়া যায়, তাদের যে গরুগুলো রয়েছে, লালন পালন করা গরুগুলো, তারা বিক্রি করতে পারবেন। এবং আজকে যে যেমন হাটটি জমেছে, পরে আরও যে 2 দিন 3 দিন রয়েছে তেমনই এই হাটটি জমবে, এবং এখানে কিন্তু বেচাকেনা বেশ ভালোই হচ্ছে, এবং শেষ দিন পর্যন্ত, শুক্রবার পর্যন্ত কিন্তু বেচাকেনা তেমনই হবে বলে মনে করছেন এখানে ক্রেতা বিক্রেতা। তো স্বামী, এই ছিল আমার কাছে জয়পুরহাটে 5 বিবি যে পশুর হাট, সেখান থেকে সর্বশেষ। জয়পুরহাটের 5 বিবি থেকে পশু বেচাকেনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাঙামাটির 5 উপজেলার 16টি ইউনিয়ন। সকাল থেকে রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত আছে, এতে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 5 উপজেলায় অন্তত 16টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী 24,000-এর বেশি মানুষ। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কাও। অন্যদিকে সিলেটে সকাল থেকে বৃষ্টি না হলেও ভারতের মেঘালয় বৃষ্টিপাতের কারণে অব্যাহত আছে উজানের ঢল। এতে জকিগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত হয়ে আছে। মৌলভীবাজারেও নদ নদীর পানি বেড়ে 6 উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 6,000 মানুষ। এছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জেও নদ নদীর পানি বাড়ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশে পুশিন করিয়েছে কয়েকটি পরিবারকে। সোমবার মধ্যরাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়ারঘাট সীমান্ত দিয়ে 22 জনকে সীমান্তের এপারে পাঠায় তারা। ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট পুশিন করা হয় 2টি পরিবারের 12 সদস্যকে। গুজরাটে আটক হওয়া এসব বাংলাদেশিকে মেঘালয় হয়ে ফেরত পাঠানো হয়। একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও 10 জনকে পুশিন করে বিএসএফ।
এদের সবার বাড়ি খুলনায় বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে আরও ৮ জনকে। তাদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের আটক করে বিজিবি ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিন করে বিজিবি। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিনের পোশাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কুকিচিনের 4 সদস্যকে। গতরাতে নগরীর চাঁদগাঁও এলাকা থেকে একটি কাপড়ের গাড়ি সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায় কুকিচিনের পোশাক তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরীর অয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে 3 জনকে আটক করা হয়। পরে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটক তরিকুল ইসলাম আওয়ামী লীগের নেতা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের ভাই। গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায় পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরই জেরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেন সে। এই ঘটনায় প্রতিবাদে কারখানা অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পরিস্থিতির অবনতি হলে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে নিহত শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন সে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। সোমবার সকালে দক্ষিণ গাজায় ইসরায়েল ও মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গণহারে গুলি করে আইডিএফ। এতে 3 ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও 30 জন। মার্কিন ও ইসরায়েলি কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 31 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি হামাসের। তবে সহায়তা কেন্দ্রের হামলায় বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সেনারা। এবারে খেলার প্রসঙ্গ। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফুটবল সমর্থকরা। গতকাল দুপুর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন দেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী ফুটবল অলস্টার্স। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন সমর্থকরা। 2 মাস আগে আনুষ্ঠানিকভাবে অর্থের বিনিময়ে টিকিট কেনার বিষয়টি বাফুফেকে জানিয়েছে ফুটবল আলট্রাস। তবে শুধু সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত 100 টিকিট প্রদানে সম্মত হয় ফেডারেশন, যেখানে সমর্থক গোষ্ঠীর চাহিদা ছিল 2 থেকে 3 হাজার টিকিট। এমন অবস্থায় সমর্থকদের অবস্থানে কোনো বাধা বা টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বাস দেয়নি বাফুফে। শুধু ঢাকা নয়, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ে একই কর্মসূচি ঘোষণা করেছে সমর্থকেরা। এর আগে বাফুফে প্রথমবারের মতো টিকিটিং সম্পূর্ণ অনলাইনে ছাড়া হয়। প্রথম দফায় সাইবার আক্রমণের শিকার হওয়া টিকিটের ওয়েবসাইট দ্বিতীয় দফায় ছাড়া হলে 24 ঘন্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।